সর্বনিম্ন ৮ ও ১০ টাকা বহাল রেখে বাড়ানো হলো বাসের ভাড়া। ডিজেল চালিত যানবাহনে কিলোমিটারে বাড়তি গুনতে হবে ১১ পয়সা। ট্রেন লঞ্চের সিদ্ধান্ত হবে পরে। সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা আপনার হবে। ভুয়া এজেন্সির নামে ফতুল্লার ডিপো থেকে বিপুল পরিমাণ তেল পাচার। যমুনার সংবাদের পর ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। সরবরাহ বাড়ায় ভোগান্তি কমছে ফিলিং স্টেশনে। একটা জিনিস ভালো লাগলো আমার, যে ফুয়েল পাস ছাড়া তেল দিতেছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য, ফুলও দিচ্ছে, এখন দেখা যাক দেই কতটুকু কি করা যায়। অবশেষে 14টি বোয়িং কেনার সিদ্ধান্ত। 30 এপ্রিলের মধ্যে চুক্তি সইয়ের কথা জানালেন প্রতিমন্ত্রী। 1 জানুয়ারির মধ্যে থার্ড টার্মিনাল উদ্বোধন। থার্ড টার্মিনাল সম্বন্ধে আলোচনা হয়েছে, আমরা কবে নাগাদ উদ্বোধন করতে পারি। এন্ড অফ দিস ইয়ার যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এল নিনোর প্রভাবে দেশেও বাড়তে পারে তাপমাত্রা। হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় কড়া রোদে না থাকার পরামর্শ। গরমে তো গাড়ি চালানো যায় না, কষ্ট হয়েছে। তাপমাত্রাটা অনেক বেশি এবং বাইরে টিকে থাকাটা আসলে খুবই জুলুম। মে মাসে আপনার ধরেন শেষের দিকে যায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে আবার, এমনকি ওই সময় সিভিয়ার হিট হয়ে আসার সম্ভাবনা রয়েছে। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল। নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের। শর্ত লঙ্ঘনের অভিযোগ ইরানের। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষ। প্রথম দফায় 152 আসনে চলছে ভোট। জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল, বিজেপি দুপক্ষই। দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রতি কিলোমিটারে 11 পয়সা ডিজেল চালিত বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বর্ধিত এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে, তবে তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় ভাড়া কমানো হবে। এ সময় মন্ত্রী বলেন, সর্বনিম্ন ভাড়া যথাক্রমে 8 টাকা এবং 10 টাকা আছে, তা বহাল থাকবে। মন্ত্রী বলেন, এই ভাড়া শুধু ডিজেল চালিত পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজি চালিত পরিবহনের ক্ষেত্রে আগের ভাড়া বহাল থাকবে। এই ভাড়া চেয়ে বাড়তি ভাড়া নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন মন্ত্রী। সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা আপনার হবে। তাতে 4.45% বাড়ছে। আবার যদি আন্তঃজেলা যান 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার 11 পয়সা যুক্ত হবে, 2 টাকা 23 পয়সা হবে পার কিলোমিটার আছে, সেখানে 2 টাকা 32 পয়সা 11 পয়সা যুক্ত টাকা হবে 4.74%। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার। এই অবস্থায় অস্তিত্বহীন এজেন্সির নামেও দিনে বরাদ্দ হচ্ছে 9 থেকে 18,000 লিটার তেল। ফতুল্লা ডিপো থেকে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে সেই তেল চলে যাচ্ছে নানা নামি বেনামি প্রতিষ্ঠানে। এদিকে যমুনার অনুসন্ধানে এমন একটি জালিয়াত চক্রের খবর প্রচারের পর বেনামি এজেন্সিটিকে তেল বরাদ্দ বন্ধ রেখেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। মশিউর রনিকের রিপোর্ট। রাজধানীর পাম্পের লম্বা লাইনের ভিডিওটি কয়েকদিন আগের। কোথাও তেল নেই, আবার কোথাও মিলছিল না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোক্তাদের অভিযোগ তেল নেই, সরকারের দাবি সংকট নেই। বিপরীতমুখী বাস্তবতার নৈপথ্যর কারণ খুঁজতে নামে টিম যমুনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দেশের জ্বালানি সরবরাহের অন্যতম বড় ডিপো মেঘনা অয়েল। এখানে প্রতিদিন ভোরে বিপিসি থেকে পাঠানো হয় একটি তালিকা ধরে নির্ধারণ কোন প্রতিষ্ঠান কি পরিমাণ তেল পাবে। সেই হিসেবেই তেল সরবরাহ হয় ফিলিং স্টেশন ও অনুমোদিত এজেন্সিগুলোতে। খবর আসে কাগজে কলমে যাই থাকুক, অনিয়ম ঘটছে তেল সরবরাহে। নিয়মের বাইরে সরানো হয় বিপুল পরিমাণ তেল। আপনি যদি পাম্পের মধ্যে প্রতিদিন মাল চলান 1 লাখ লিটার,
প্রতি মাসে আপনার দরকার ছিল আপনার এক গাড়ি দেওয়া 9,000 করে দেওয়ার আপনার মালিক একটা গেটটা কদমতলি লাগছে ঢাকা কদমতলি লিখে দিচ্ছে কিন্তু এই পাম্পটা বন্ধ কদমতলি এই এজেন্সি নাই এজেন্সি বন্ধ মজুদ যে সরকার রাখতেছে রেন্দাজ মনে করেন যে ও বড় বড় অফিসাররা যে মাল খায়া খায়া তেল দিয়ে দিয়েছে এটি সরকার চোখে দেয় না। সন্দেহ আর অপেক্ষার এক পর্যায়ে ডিপো থেকে বেরিয়ে আসছিল তেলবাহী একটি গাড়ি। চালান যাচাই করে জানা গেল মায়ের দোয়া এজেন্সি নামে এক প্রতিষ্ঠানের তেল নিয়ে যাচ্ছে গাড়িটি। ড্রাইভারের দাবি গাজীপুরে সরবরাহ দিতে যাচ্ছেন তারা। গাজীপুরের তেল জি গাজীপুরের পাম্পে গাজীপুরের পাম্পে যাবে গাজীপুরের পাম্পে যাবে। গাড়িটি অনুসরণ করতে গিয়ে মিলল ভিন্ন চিত্র। কোনো অনুমোদিত ফিলিং স্টেশনে নয়, বরঞ্চ একটি বেসরকারি প্রতিষ্ঠানে তেল সরবরাহ করেন তারা। না ভাড়া মানে আমরা হ্যাঁ লাভ দিই একটা পার্সেন্ট ওই জাকির হ্যাঁ 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 খরচ দেই মানে আমরা মাল উঠে বিক্রি করি। হ্যাঁ একটা ঢাকা একটা মালিবাগ একটা হইলো গিয়া কদমতলি আর একটা হইলো গিয়া মালিবাগ। না আমার কোনো চেঞ্জ নেই, আমার তো তেল দিছে এই জায়গার আমি অর্ডার দিছি 9,000। অর্থাৎ লাইসেন্স বৈধ হলেও সেটি ব্যবহার করছে ভিন্ন কেউ। এই বিষয়ে কোনো বৈধ চুক্তি বা কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। আমার কোম্পানি খুঁজতে যান আমার তো ক্ষতি করবেন মানে এটা যে ঠিকানা ওই ঠিকানা লেখতে হতো ওইটা কদম তুলি ওইটা ওইটা যাচাই করে দেখেন। যাওয়া যাক ঠিকানায়। এজেন্সির দেওয়া ঠিকানায় কোনো অফিসেরই অস্তিত্ব নেই। স্থানীয়দের কেউই চেনেন না এই প্রতিষ্ঠান। না না মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে এখানে কোনো অস্তিত্ব নেই বা এখানে কোনো ডিলারশিপ বা কোনো দোকানদার এরকম নাই কেউ। মায়ের দোয়া এন্টারপ্রাইজ না এরকম কোনো ব্যাপার নেই। আমি কদমতলি এখানে প্রায় 30 বছর যাবত আছি, তো এরকম নাম এখনো শুনি নেই আর দেখিও নেই, তো আপনাদের মুখে ফার্স্ট টাইম শুনলাম আর কি। ঠিকানায় অস্তিত্ব না পাওয়া গেলেও এই এজেন্সির নামেই প্রতিদিন প্রায় তোলা হয় 9 থেকে 18,000 লিটার তেল। মাসে তার পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 2,70,000 থেকে 5,40,000 লিটার পর্যন্ত। মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অনানুষ্ঠানিকভাবে একাধিক কর্মকর্তা জানান লাইসেন্স ভাড়া বা হস্তান্তরের কোনো বৈধ সুযোগই নেই। এজেন্সির লাইসেন্স হ্যান্ডওভার করা যায় না। এখন এটা কিভাবে কাছে ভাড়া দিচ্ছে এটা আমাদের বলে পুরো সরবরাহ ব্যবস্থার ভেতরেই যেন লুকিয়ে আছে এক অদৃশ্য চক্র। ডিপো থেকে তেল বের হওয়ার পর কোথায় যাচ্ছে তার সুনির্দিষ্ট কোনো জবাব নেই সংশ্লিষ্টদের কাছে, বরং একের পর এক অসঙ্গতি আরও বাড়াচ্ছে সন্দেহ। এর প্রভাব পড়ছে সরাসরি সাধারণের জীবনে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি খুঁজছেন গ্রাহকরা। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পর রাজধানীর পাম্পগুলোতে ভোগান্তি কমতে শুরু করেছে। যেসব পাম্পে জ্বালানি দেওয়া হচ্ছে সেখানে চাহিদা মতো তেল পাচ্ছেন গ্রাহকরা। সকাল থেকে রাজধানীর কিছু কিছু পাম্পে তেল মিলছে, তবে ডিপো থেকে জ্বালানি না আসায় তেল দেয়া বন্ধ রয়েছে অনেক পাম্পে। সেখানেও গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ঢাকার 25টি পাম্পে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেয়া হচ্ছে। ঢাকার পাম্প মালিকরা জানিয়েছেন জ্বালানি সরবরাহ বৃদ্ধির পর কিছুটা কমেছে সংকট। তেল না পাওয়ায় যানবাহনের সংখ্যাও কমেছে অর্ধেকের বেশি। সরবরাহের এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা তাদের। একটা জিনিস ভালো লাগলো আমার যে ফুয়েল পাস ছাড়া তেল দিতেছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য ফুল দিচ্ছে, এখন দেখা যাক দেই কতটুকু কি করা যায়। একটা হচ্ছে যে সরকারি গাড়ির স্টিকার থাকে আর বাসটা ঢুকাই দেওয়া হচ্ছে সিরিয়ালে। আমরা সারা রাত ধরে ছিলাম সিরিয়ালে, থেকে সিরিয়াল ধরছি, তেল পাইতেছি না। এমনি আউটের থেকে দুনিয়ার গাড়ি ঢুকে তেল মাল নিয়ে যাইতেছে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে জ্বালানি তেলের সরবরাহ কেমন গেল? কয়েকদিনের তুলনায় ভোগান্তি কিছুটা কমেছে বলে আমরা জানাচ্ছিলাম, বর্তমানে সেই চিত্র কতটা সহনীয় হয়েছে একটু জানাবেন আমাদের। ভোগান্তি কিছুটা কমেছে উত্তর এলাকা থেকে। আমি এখন মিরপুর এলাকায় এসেছি। এখানকার যে পাম্পটি সেই চিত্র আমি সরাসরি দেখাতে চাই। ভোগান্তি যে কিছুটা কমেছে সেই চিত্র আমরা দেখছিলাম। অন্তত এই পাম্পটির সামনে
যে দীর্ঘ লাইনটি থাকে অন্যান্য সময়ে, সেই লাইনটি আজ নেই। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে 10 থেকে 20% সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছিল, সেই সত্যতাও আমরা পেয়েছি। এখানকার এই পাম্প মালিক বলছিলেন যে অন্তত হলো 5000 লিটার তারা বেশি পেয়েছেন, আজ অকটেন ডিজেলও একই সংখ্যক লিটার বেশি পেয়েছেন। অর্থাৎ জ্বালানি সরবরাহ বেড়েছে, একই সঙ্গে যে দীর্ঘ লাইন ছিল সেই লাইনও কিছুটা হলেও কমেছে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম এর আগে যে রেশনিং পদ্ধতিতে 500 টাকা 1000 টাকার বেশি তেল দেওয়া হতো না, সেই রেশনিং পদ্ধতির যে মাত্রা সেটিও বাড়ানো হয়েছে, অন্তত 1400 টাকা তেল দেওয়া হচ্ছে বাইকগুলোকে এবং 25 থেকে 30 লিটার তেল দেওয়া হচ্ছে বড় যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে। এবং আমরা এও দেখছিলাম নানান অভিযোগের কথা, বিশেষ করে সিএনজি চালিত যেসব মাইক্রো কিংবা বাস কিংবা অন্যান্য যে যানবাহন ছিল সেই যানবাহনগুলোও এখানে একেবারে যে কোটা সেটি পূরণ করে 25 থেকে 30 লিটার ভর্তি করে তার তেল নিচ্ছেন, সেই তেলগুলো বা কোথায় যাচ্ছে সেই প্রশ্নও যেমনটি আছে। একই সঙ্গে আমরা কালোবাজারের কথাও শুনছিলাম এবং আমাদের চোখেও তো পড়ছিল যে 250-300 টাকা কালোবাজারে যে তেল বিক্রি হচ্ছে সেই তেলটা বা কীভাবে নেওয়া হচ্ছে সেই বিষয়েও সাধারণ মানুষ বারবারে বলছিলেন। এবং একেবারে এই বৈশাখের রোদে দীর্ঘ সময় 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা সেটাও আসলে কম কিছু নয়। এইসব মানুষ বলছিলেন যে এই দুর্ভোগ কবে কমবে, নিশ্চয়ই সরকারের দিক থেকে যে সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে সেটি নিশ্চয়ই আরও বাড়বে, তাহলে হয়তো যে দীর্ঘ লাইনটি আমরা দেখাচ্ছিলাম সকাল থেকে সেটি কিছুটা যে কমেছে সেটি হয়তো আরও অনেকটাই কমে আসবে। আর আমরা দেখেছি যে রাজধানীতে বেশ কয়েকটি পাম্পেই ফুয়েল পাস ছাড়া কোনো তেল দেওয়া হচ্ছিল না, সেই যে ব্যবস্থা কার্যকর করা যায় সেই কথাগুলো কিন্তু এইসব বাইক চালকরা বরাবরের মতো কে কতটুকু তেল নিচ্ছে সেটি যেমন জানা যাবে, তাহলে কে কতটুকু তেল নিচ্ছে সেটি যেমন জানা যাবে, একই সঙ্গে কালোবাজারে তেল বিক্রিও বন্ধ হয়ে যাবে। নিশ্চয়ই সরকার সেই ব্যবস্থাপনা সামনের দিনগুলোতে বাড়াবেন, সেই প্রত্যাশার কথাই বলছিলেন এইসব চালকরা। রাব্বি অহন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী আল আমিন হক অহন রাজধানীর নিকুঞ্জ উত্তরা এলাকা ঘুরে সবশেষ মিরপুর এলাকার ফিলিং স্টেশনের সার্বিক চিত্র জানাচ্ছিলেন। জেলায় জেলায় ফিলিং স্টেশনগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র। জ্বালানি তেল সংগ্রহে এখনও অনেক জায়গায় ভোগান্তি কমেনি, আবার কোথাও কোথাও সরবরাহ বৃদ্ধিতে কিছুটা কমেছে গ্রাহকদের দুর্ভোগ। ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুরে তেল সংকটে আজও বন্ধ অনেক ফিলিং স্টেশন। তেল সংগ্রহে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হচ্ছে গ্রাহকদের। রংপুর বিভাগের 8 জেলাতেও কাটেনি সংকট, মজুদ ফুরিয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বহু পাম্প। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের কম বেশি সংকট রয়েছে, তবে রেশনিং পদ্ধতি বহাল থাকলেও আগের তুলনায় গ্রাহকদের কাছে বেশি পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। চট্টগ্রামে তেলের সরবরাহ বৃদ্ধিতে গ্রাহকদের ভোগান্তি কমেছে, তবে বিভাগের ফেনী, লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলায় জ্বালানি তেল সংগ্রহে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে। খুলনার পাম্পগুলোতে বেড়েছে সরবরাহ, কমেছে গ্রাহকদের ভোগান্তি। বিভাগের কুষ্টিয়া, সাতক্ষীরা সহ কয়েকটি জেলায় তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রয়েছে কিছু পাম্প। কালকে 5টা থেকে 8টা পর্যন্ত 3 ঘন্টা লাইনে ছিলাম, এই পাম্পের কাছাকাছি এসে পাম্প বন্ধ করে ফেলে 8টা বাজে। 300 টাকার তেল দেয় পাম্পও, এই কারণে আমরা এখন চলাফেরা খুবই কষ্ট। আমরা গরিব মানুষ, যদি পাম্পে যদি তেল না আছে আমরা চলবো কীভাবে? হচ্ছে আপনারা তো যদি আমরা যদি মনে হয় যে আপনি 2 টিপের তেল যদি দিত আমরা মনে হয় যে চলতে পারলাম না আর কি। 14টি উড়োজাহাজ কিনতে 30 এপ্রিলের মধ্যে বোয়িংয়ের সাথে চুক্তি সই হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ব্যাপারে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠক শেষে এ কথা জানান বিমান প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন করা হবে। তিনি বলেন, 2 থেকে 3 মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। বৈঠকে বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, পর্যটন খাতকে বিদেশিদের কাছে আকর্ষণীয় করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলকে বিদেশিদের জন্য উপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ারক্রাফট ফ্রম বোয়িং অ্যাট দ্য সেম টাইম 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে। এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আমরা খুব শিগগিরই। 3rd টার্মিনাল সম্বন্ধে আলোচনা হয়েছে, আমরা কবে নাগাদ উদ্বোধন করতে পারি। এন্ড অফ দিস ইয়ার
যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানী ঢাকা। অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে এই হিট ওয়েভ থাকবে আরও কিছুদিন। হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় কড়া রোদে না থাকার পরামর্শ চিকিৎসকদের। জিহাদ ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। প্রচণ্ড রোদ আর গরম বাতাসে যেন ঝলসে যাচ্ছে রাজধানী ঢাকা। সকাল থেকেই বাড়ছে তাপমাত্রা, দুপুরে তা পৌঁছাচ্ছে অসহনীয় পর্যায়ে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা চেয়েও অনুভূত হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি বেশি। এতে ঘামও বেশি হচ্ছে। তীব্র গরমে কি মানুষ কি পশু পাখি, নাভিশ্বাস উঠছে সবার। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদে কাজ করতে গিয়ে দম ফেলারও সময় পাচ্ছেন না তারা। থাকবার বেতন ওদের মধ্যে এত গলা শুরু মনে হয় ঠান্ডায় গরম মনে হয় কোথাও পারবে না। গরমে তো আগুন ধরে যায় শরীরই, কোনো ইনকাম নাই, না সব বসা। গরমে তো গাড়ি চালানো যায় না, কষ্ট হয়েছে। কি করতাম, গরম বৃষ্টি নাই। অসহনীয় গরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসীও। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। কালকে দেখলাম 37, 38 এরকম, আজকেও সম্ভবত এর চেয়ে কম না বেশি হবে। এতক্ষণ ছিলাম এসির মধ্যে, রাস্তায় যাইতে অবস্থা দেখছেন তো, ঘেমে কি অবস্থা। তাপমাত্রাটা অনেক বেশি এবং বাইরে টিকে থাকাটা আসলে খুবই জুলুম। এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। টিন শেড ঘরে বসবাসকারীদের কষ্ট যেন আরও বেশি। বাচ্চারাও সবসময় ঘরে থাকতে চায় না, কিন্তু তারপরেও বাইরে হতে সাহস পাচ্ছে না ছোট বাচ্চাদের নিয়ে। বাইরে বেশি ছিলাম, পরে আপনার গরমের কারণে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলাম। কি করি জানো, কাপড় ভিজে তারপরে ঘুমাই, তাও ঘুমায় না। গরমে জোর বেশি যায় না, ঘর থেকে বাড়ায় বলেছি। তীব্র গরমে বাড়ছে অসুস্থতাও। রাজধানীর হাসপাতালগুলোতে হিট স্ট্রোক ও পানি শূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডিহাইড্রেশনের কারণে এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, কিডনিতে এফেক্ট হতে পারে, এই ধরনের জিনিসগুলি হয় এবং বাচ্চা ফেইন্ট হয়ে যেতে পারে। বাচ্চাকে ছায়ায় রাখতে হবে, ঘন ঘন পানি খাওয়াতে হবে এবং পাতলা কাপড় পরাতে হবে এবং দেখতে হবে বাচ্চার প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ওই সময় একটা বৃষ্টি হবে, একটা সপ্তাহব্যাপী জোরে, সেই সময় তাপমাত্রা অনেকটা কমে যাবে। মে মাসে আপনার ধরেন শেষের দিকে যায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে আবার, এমনকি ওই সময় সিভিয়ার হিট ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জুন জুলাই আগস্ট থেকে স্ট্রং এল নিনো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বিভিন্ন সোর্স এটাকে ইতিমধ্যে প্রকাশ করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বিশ্বব্যাপী এল নিনোর প্রভাবে বাংলাদেশেও বাড়তে পারে তাপমাত্রা। তারতম্য হতে পারে বার্ষিক বৃষ্টিপাতে, ঝুঁকিতে পড়তে পারে প্রাণ প্রকৃতি ও কৃষি। তীব্র তাপপ্রবাহে নদীতে এমন ঝাপাঝাপি এবং ডুব সাঁতার শরীরে অনেক প্রশান্তি যোগায়। আবহাওয়া অধিদপ্তর বলছে এই তাপপ্রবাহ এই সপ্তাহ চলমান থাকবে। কিছুদিন বৃষ্টির পর মে মাস থেকে আবারও তীব্র গরম পড়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকরা বলছেন এই তাপপ্রবাহের হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে শরীরে ঠান্ডা যেমন রাখতে হবে, কিছুক্ষণ পরপর পানি পান করতে হবে, পারলে ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি স্বল্পতার জন্য সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বলেন, গত বছরের চেয়ে এবছরের চাহিদা বেড়েছে, এখন বিদ্যুতের চাহিদা 17,000 মেগাওয়াট। তিনি বলেন, এত সংকটেও গতকাল উৎপাদন ছিল 14,000 মেগাওয়াট, বর্তমানে বিদ্যুৎ ঘাটতি আছে 3,000 মেগাওয়াট। 43% বিদ্যুতের উৎপাদন ক্ষমতা হচ্ছে 12,154 মেগাওয়াট। তবে এই সম্পূর্ণ প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে যদি আমরা উৎপাদন করতে যাই, সেখানে আমাদের 2000 MMCFD গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু এতটা গ্যাস জ্বালানি থেকে আমাদেরকে সরবরাহ করতে পারছে না, কারণ আমাদের বিভিন্ন কোম্পানি রয়েছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকেও গ্যাসটা দিতে হচ্ছে এবং সার উৎপাদন করতে হয়। এটাও আমাদের কৃষির জন্য অত্যাবশ্যকীয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির 36 প্রার্থীর
সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। সকালে তথ্য জানায় নির্বাচন কমিশন। এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করেছে ইসি। স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণার কথা জানায় কমিশন। গতকাল বুধবার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট মনোনীত 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী মনোনয়নের যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে 26 এপ্রিল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তির জন্য 27 ও 28 এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি বাড়ছেই। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় নতুন করে 28 জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে 8 জনকে। চিকিৎসাধীন রয়েছে 145 জন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন 26 জন সহ চিকিৎসা নিচ্ছেন 74 জন। গত 24 ঘন্টায় পাবনা সদর হাসপাতালে আরও 23 জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 62 জন রোগী। বরিশাল, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। হামের জন্য খোলা বিশেষ ওয়ার্ডগুলোতেও ধারণ ক্ষমতার চেয়ে বাড়তি রোগী চিকিৎসা নিচ্ছে। এদিকে আজ চতুর্থ দিনের মতো বিশেষ ক্যাম্পেইনে দেশ জুড়ে হামের টিকা দেওয়া হচ্ছে। হামের সার্বিক পরিস্থিতির খবর জানাতে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, হামের প্রকোপ ঠেকাতে সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? রোগী ভর্তির হার কি কিছুটা কমেছে? সবশেষ তথ্য জানাবেন আমাদের। ধন্যবাদ রাব্বির। হামে আক্রান্তদের যে হামের যে প্রকোপ সেটি এখন পর্যন্ত কমে। আমি রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে ছিলাম এতক্ষণ। সেখান থেকে এখন এসেছি মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রোগীদেরকে জায়গা দিতে না পেরে তাদেরকে ফ্লোরে বেড করে দেওয়া হয়েছে এবং সেখানেই ছোট ছোট শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা এখানে অবস্থান করছেন এবং সেখানে তাদের চিকিৎসা হচ্ছে। এখানে বেশিরভাগ রোগীর বয়সই 1 বছর এবং তার নিচে 1 বছরের আশেপাশে বলা যায় এবং বেশ জটিল রোগীও আমরা এখানে দেখতে পেয়েছি বেশ কয়েকজনকে। ছোট ছোট বাচ্চা যাদের অবস্থা খুবই খারাপ এবং হামের পাশাপাশি তাদের ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টের মতো রোগ বা শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন তারা। অনেক রোগী আছে তাদেরকে এখানে আইসিইউতে রাখা হয়েছে এবং এখানে বেড সংকট থাকার কারণে মূলত শিশুদেরকে এখানে ফ্লোরে বেড করে দেওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। এখানে বেশ কয়েকজন অভিভাবককে দেখেছি আমরা যারা তাদের বাচ্চার অবস্থা বেশ গুরুতর হয়, বেশ ভেঙে পড়েছেন, বেশ কান্নাকাটিও করছেন কয়েকজন। এর পাশাপাশি এখানে আমরা একজন চিকিৎসক দেখতে পাচ্ছি যিনি প্রত্যেক বেডে বেডে গিয়ে শিশুদের দেখছেন এবং শিশুদের সুস্থ করে তোলার ক্ষেত্রে কাজ করছেন। কিছুক্ষণ আগে আমি এই মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে এই হাসপাতালে এখন মোট 70 জন রোগী ভর্তি আছে এবং তাদের বেশিরভাগই শিশু যাদের বয়স 1 বছর বা 1 বছরের নিচে। 7 মাস 8 মাস বয়সী শিশুরাও আছে। এটা নিয়েও মূলত তারা বেশ উদ্বিগ্ন। এই 6 বা 7 মাস বয়সী রোগীদের বা শিশুদের হামে আক্রান্ত হয় তারা বেশ উদ্বিগ্ন, কারণ এই সকল রোগীদের শুধু হামে নয়, তাদের হামের পাশাপাশি তাদের নিউমোনিয়া এবং ডায়রিয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, যেটা ম্যানেজমেন্টও তাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এখানে তিনি আমাকে আরেকটি বিষয় বলেছিলেন যে রোগী কমার আসলে কোনো চিত্র তারা দেখতে পাচ্ছে না, কারণ কিছু ম্যানেজমেন্ট পরিবার থেকে হওয়া উচিত, সেটি আসলে পরিবারের লোকজন বা পরিবারের অভিভাবক যারা আছে তারা সচেতন না হওয়ায় কিছু বিষয় আসলে জটিল আকার ধারণ করেছে। বিশেষ করে একই পরিবারে যখন একটি বাচ্চা হামে আক্রান্ত হয় তাকে প্রপার আইসোলেশনে না নেওয়ার কারণেই মূলত সেই পরিবার থেকে আরও বেশ কয়েকজন হামে আক্রান্ত হয়ে যাচ্ছে। সে কারণে মূলত রোগীর চাপ এবং রোগী হামের যে প্রাদুর্ভাব সেটি বেড়েই চলেছে। এই জন্য মূলত চিকিৎসকরা বারবার তাগাদা দিচ্ছেন বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে যে একটি বাচ্চা যখন জ্বরে আক্রান্ত হয় সাথে সাথে তাকে পারিবারিক আইসোলেশনে নিতে হবে এবং স্বীকৃত MBBS ডাক্তার যারা আছে তাদেরই শরণাপন্ন হওয়ার পরামর্শ তারা দিচ্ছেন এবং বলছেন যে শিশুদের জটিল আকার ধারণ করার আগেই মূলত হাসপাতালে নিতে হবে এবং সেখানে চিকিৎসকদের শরণাপন্ন হতে হবে।
এর পাশাপাশি এই হামের প্রাদুর্ভাবে যারা এখানে ভুক্তভোগী আছেন তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যে শিশুদের সেবা দেওয়ার ক্ষেত্রে বা শিশুদের এই হামের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরও কিছু সেবার পরিসর যদি বাড়ানো যায় সে বিষয়গুলো মূলত তারা তাগাদা দিচ্ছেন এবং বলছেন যে এই যে প্রাদুর্ভাব এটি আসলে সরকারের পক্ষ থেকে যত বেশি তাগাদা দেওয়া হবে বা সরকারের পক্ষ থেকে যত বেশি সুবিধা বাড়ানো হবে রোগীদের সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে তত কার্যকর পদক্ষেপ হবে সেটি। আজিজ, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ৫ মে শামীম ওসমান সহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ হত্যাসহ ষড়যন্ত্র ও উস্কানির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল ২-এ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ হয়েছে। ১১ মে শুরু হবে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন। এদিন জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা। হবিগঞ্জে অনুমোদন ছাড়াই ১৭২ একর জমির ওপর গড়ে উঠেছে ববান চা বাগান। আর সবুজে ঘেরা সেই চা বাগানের ভেতরেই এবার নির্মাণ করা হচ্ছে অনুমোদনহীন পোল্ট্রি খামার। অভিযোগ উঠেছে সরকারি টিলা কেটে সমতল করে এগোচ্ছে নির্মাণ কাজ। এতে পরিবেশ ও স্থানীয় জনজীবনের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী। যদিও প্রকল্পটি বৈধ জমিতে হচ্ছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সবুজের সমারোহে যেন দগদগে ক্ষত। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার এই চা বাগানটি অনুমোদনহীন। এর ভেতর আবার অনুমতি ছাড়াই নির্মাণ করা হচ্ছে পোল্ট্রি খামার। সরকারের অনুমোদন না নিয়েই ১৭২ একর জমি জুড়ে ববান চা বাগানটি গড়ে তোলে প্যারাগন গ্রুপ। তাদেরই মালিকানাধীন প্যারাগন এগ্রো লিমিটেড সেখানে নির্মাণ করছে পোল্ট্রি খামার। স্থানীয়দের অভিযোগ, সরকারি টিলা কেটে সমতল করে এই খামার গড়ে তোলা হচ্ছে। তাদের দাবি, এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হবে, তেমনি হুমকির মুখে পড়বে কৃষি জমি ও জনজীবন। এরই মধ্যে পাহাড় কেটে নির্মাণ কাজ বন্ধের দাবিতে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন এলাকাবাসী। চা বাগানের পরিবেশ নষ্ট করে এই যে ঢুকছেন অসংখ্য চা গাছ, সেইটি যেটা ছায়া গাছ বলে, এই সমস্ত গাছ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে। আমাদেরকে প্রাকৃতিক পরিবেশ থেকে বঞ্চিত করা হচ্ছে, ১ নম্বর। ২ নম্বর, সরকারি ডিসির খতিয়ানের জায়গা, এই যে লাল মাটি আপনারা দেখতেছেন চতুর্দিকে লাল মাটি, এগুলা ধ্বংস করে এখানে পোল্ট্রি হ্যাচারি করা হচ্ছে। দুই দিকে দুইটি টিলার মধ্যস্থলে তারা এক্সকাভেটর দিয়ে মাটি কাটিয়া এখানে কিন্তু সমতল করছে কৃষি জমিকে। কিন্তু এই কৃষি জমিগুলো কিন্তু ডিসির খতিয়ানের জায়গা। এখানে একটা খাল আছে, ওই খালের মাধ্যমে ওইখানে যে আবর্জনাটা আপনাদের বড়চড়া নদীতে পড়বে, ওই বড়চড়া নদীর সেচের মাধ্যমে এখানে হাজার হাজার জায়গা চাষাবাদ করা হয়। তো এখানে আমরা জানি পানিটা দূষিত হয়ে যাবে, মানুষের চাষাবাদ করতে পারতে না। পরিবেশ রক্ষায় স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দিলেন ইউপি সদস্য। তবে সরেজমিন পরিদর্শন ছাড়া ট্রেড লাইসেন্স এবং পরিবেশগত ছাড়পত্রের অনাপত্তি দেওয়ার কথা স্বীকার করলেন ইউপি চেয়ারম্যান। এই প্রতিষ্ঠান যদি এখানে স্থাপন করা হয়, তাইলে অত্র এলাকাবাসীর যদি ক্ষতি হয়, তাইলে আমাদের সবাই মিলে আলোচনা সাপেক্ষে বাগান কর্তৃপক্ষ অথবা পোলট্রি খামারি যে কর্তৃপক্ষ আছে, ওই কর্তৃপক্ষের সাথে আমরা সবাই বৈশা একটা সলিউশনে যাওয়া দরকার। আমরা তো জনগণের বিরোধিতা না। যদি ক্ষতি না হয়, আইনানুগ প্রক্রিয়ায় যদি এটা পরিবেশ বান্ধব একটা বিষয় হয়, তাহলে শিল্প কারখানা প্রতিস্থাপনে যেমন বাংলাদেশ সরকারের কি আছে, জনগণেরও দুইটা চাহিদা আছে। এটা পাহাড়ের ভিতরে তো আমি সূর্যবুন যাই নেই, সূর্যবুন যাই নেই দেখি পরিবেশ অধিদপ্তর তো এখানে সূর্যবুন এসে তদন্ত করবে, তো তদন্ত কইরা তো তখন আপত্তি আসলে পরে তো করতে পারবে না। আমিও তো থাকবো, আমিও তো বাধা দেবো। এই বিষয়ে কথা বলতে সেই পোল্ট্রি খামারে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। মোবাইলে প্যারাগনের মহাব্যবস্থাপক স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, গ্রুপের কেনা নিজস্ব জমিতে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে এবং পরিবেশসম্মতভাবেই বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে জমির লিজ পেয়েছেন বলে দাবি করেন তিনি। আমরা এখানে প্যারাগনের কর্মকর্তারা কেউ নাই, আমরা সিকিউরিটি 6 জন আছি।
আর একজন বাবুর্চি, এটাই আর কি। চা বাগান করো সেটা হলো গভর্নমেন্টের লিস্ট, আপনার লিস্টকৃত, সেটা হলো আলাদা জিনিস। আর যেখানে আমি পোল্ট্রি ফার্মটা করছি, যে শেডটা করছি, সেটা হলো আমার নিজস্ব কাগজের জমি। এখানে পরিবেশের কোনো ক্ষতি হওয়ার কোনো রকম আপনার লক্ষণ নাই, কোনো রকম আপনার ব্যবস্থা নাই। আমাদের লিজ মিনিস্ট্রি থেকে অনুমোদন হয়েছে, বাকি যে প্রক্রিয়া দিন কাজের জন্য আমাদেরকে ঋণ করছে, কাজ না পাইয়া যে তারা এলাকাবাসীকে খেপাচ্ছে, এগুলি তাদের ফাঁস হয়ে যাবে। এদিকে প্রায় 22.5 একর সরকারি টিলা অবৈধভাবে কাটার অভিযোগে ববান্টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা ভূমি অফিস। যদিও ভূমি কর্মকর্তা বলেন, যেটুকু জমি নিয়ে মামলা হয়েছে তা সরকারি, বাকিটুকু মালিকানাধীন। তবে নিশ্চিত হতে মাপঝোঁক প্রয়োজন। ভিন্ন থাকে মামলার ভূমিটা সরকারি ভূমি, আর পোল্ট্রির ভূমিটা এই মালিকানা ভূমি, তবে এটা সার্ভে করা প্রয়োজন। উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটির কোনো অনুমোদন নেই, এমনকি চা বাগানের জন্য এখন পর্যন্ত প্যারাগন বা ববান্টি এস্টেটকে কোনো জমি লিজ দেয়নি সরকার। ইউএনও বলেন, এরই মধ্যে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জমি উদ্ধারের বিষয়টিও প্রশাসনিকভাবে আলোচনায় রয়েছে। তাদের কোনো অনুমোদন নাই এবং তারা জেলা প্রশাসক বরাবরে তারা আমার কাছে এসেছিল। আমি তাদেরকে পরিবেশের ছাড়পত্র নেওয়ার জন্য বলেছি। এলাকাবাসীরও একটা দাবি হচ্ছে যেন এখানে পোল্ট্রি ফার্ম না হয়, এবং এর প্রেক্ষিতে আমি নিজে সরজমিন জায়গাটি পরিদর্শন করেছি এবং ওখানকার যারা ম্যানেজমেন্টের অথরিটি ছিলেন আমি ওনাদেরকে বলে এসেছি যেন কাজ যতটুকু হচ্ছে ততটুকু থাকবে, এবং এর পরবর্তীতে যেন ওনারা পারমিশন না নিয়ে কোনো কাজ না করেন। প্যারাগন এগ্রো লিমিটেডের অনুমোদনহীন নির্মাণকে ঘিরে বাড়ছে বিতর্ক। জনমনে প্রশ্ন, অনুমোদন ছাড়া কিভাবে গড়ে উঠছে এ ধরনের প্রকল্প? কিভাবে এতদিন ধরে চলছে চা বাগানের মতো প্রতিষ্ঠান? প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন নৌ অবরোধের মাঝেই দুর্ধর্ষ অভিযানে হরমুজ প্রণালী থেকে যুক্তরাষ্ট্রের 2টি জাহাজ জব্দ করেছে আইআরজিসি। নৌবাহিনীর স্পেশাল ফোর্সের সেই অভিযানের ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। চলমান মার্কিন ব্লকেড ও ইরানি জাহাজ আটকের জবাবে এমন পদক্ষেপ তেহরানের। জব্দকৃত জাহাজ দুটিকে নেওয়া হয়েছে ইরানি উপকূলে। এর আগে ইরানের উপকূলে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয় আরেকটি জাহাজ। রীতিমতো অ্যাকশন মুভির স্টাইলে চলছে আইআরজিসির অভিযান। মুখে মাস্ক আর রাইফেল হাতে এভাবেই মাঝ সাগরে বিশাল কার্গো জাহাজে উঠে পড়ে নৌবাহিনীর স্পেশাল ফোর্স। ইরানের বন্দর ঘিরে যখন চলছে মার্কিন নৌ অবরোধ, ঠিক তখনই এমন দৃশ্য ধরা পড়ল হরমুজ প্রণালীতে। যুক্তরাষ্ট্রের ছোড়া ইটের জবাব পাটকেল দিয়ে দিচ্ছে ইরান। ওমান উপসাগরে 2টি জাহাজ জব্দের জবাবে এই অভিযান চালায় তেহরান। বুধবার স্থানীয় সময় সকালে ওমান সাগরের উত্তর পূর্বে নিয়ম লঙ্ঘনের অভিযোগে এমএসসি ফ্রান্সেসকা ও এপামিনন্ডাস নামের 2টি কার্গো জাহাজে এই অভিযান চালানো হয়। শুরুতে কন্টেইনার লক্ষ্য করে আইআরজিসির গানবোট থেকে গুলি ছোড়া হয়। ইরানের ঘোষিত আইন বিরোধী যে কোনো পদক্ষেপ, সেই সাথে কৌশলগত জলপথে নিরাপদ চলাচলের পরিপন্থী যে কোনো কার্যকলাপ আইআরজিসি নৌবাহিনী কর্তৃক ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দকৃত নৌযান দুটিকে নেওয়া হয়েছে ইরানের জলসীমায় উপকূলের কাছে। তেহরানের শর্তানুযায়ী হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ বা বের হতে প্রত্যেক নৌযানকে আগে থেকে অনুমতি নিতে হবে আইআরজিসির কাছ থেকে। যুদ্ধবিরতি কার্যকরের পর ইরানকে ঘিরে নৌ অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এই ব্লকেটে 31 জাহাজ ফেরত পাঠানোর দাবি করেছে ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ। তেহরান শান্তি আলোচনা ও চুক্তির বিষয়ে আগ্রহী, কিন্তু যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ভঙ্গ, নৌ অবরোধ এবং হুমকি কার্যকর বৈঠকের পথে প্রধান বাধা, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন নৌ অবরোধের মধ্য দিয়ে শান্তি আলোচনা কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি তেহরানের। আবার আলোচনায় ফিরতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ইরানের যোগাযোগ চলছে বলে নিশ্চিত করেছেন দুপক্ষের একাধিক সূত্র। ব্যাক চ্যানেলে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগ মুহূর্তেও ইসলামাবাদে আয়োজন করা দ্বিতীয় দফা শান্তি আলোচনায় যোগ দেয়নি ইরান। শেষ মুহূর্তে একতরফাভাবেই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দুই দেশের প্রথম দফা বৈঠকও ভেস্তে যায় কোনো সমঝোতা ছাড়াই।
পারস্য উপসাগরের তলদেশে থাকা সাবমেরিন কেবলে হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে বিষয়টি। প্রতিবেদনে পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ করা হয়। এতে অবকাঠামোটিকে অঞ্চলটির ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার প্রচ্ছন্ন হুমকি হিসেবে উল্লেখ করা হয়। শুধু জ্বালানি সরবরাহের পথ হিসেবেই নয়, হরমুজ প্রণালী বৈশ্বিক সাবমেরিন কেবলের একটি গুরুত্বপূর্ণ করিডর হিসেবেও বিবেচিত। পথটি দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগের মূল কেবলগুলো রয়েছে, যার মাধ্যমে বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের উল্লেখযোগ্য একটি অংশ প্রবাহিত হয়। ভোট গ্রহণের সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। ভোটের দিন সকালে জেলার রায়পুর এলাকায় সিপিআই সমর্থকদের সাথে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয়। বাম দলটির অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়। অন্যদিকে নওদা থানার শিবনগর এলাকায় যান আমজনতা উন্নয়ন পার্টি এজিইউপির নেতা হুমায়ুন কবির। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়েন তিনি। এক পর্যায়ে তার সংঘর্ষে গড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের। এর আগে বুধবার রাতে জমকল এলাকায় তৃণমূল এবং বামফ্রন্ট কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এদিকে সহিংসতার বিষয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে পূর্ব মেদিনীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, মুর্শিদাবাদ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ সহিংসতার খবর পাওয়া গেছে, আর কোথাও কি সহিংসতার খবর আছে কিনা সবশেষ তথ্য জানাবেন আমাদের। দেখুন, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সহিংসতার খবর এসেছে মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এক জেলার। এখনো পর্যন্ত বিজেপির একজন কর্মী প্রার্থী তিনি আহত হয়েছেন এমনটাই পাওয়া গেছে। গরমে প্রচন্ড দাবদাহে ভোট দিতে এসে 4 জন ভোটারের মৃত্যু হয়েছে। এই চিত্র। এছাড়া আমরা এখন রয়েছি আমরা প্রাইমারি স্কুলে রয়েছি। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে শুনে নেবো এবারে নিরাপত্তা কেমন। এবারে নিরাপত্তা ভালো, আমাদের কোনো এদিকে অসুবিধা নেই এবং কোনো শান্তিপূর্ণ, ঝোট ঝামেলা থাকে না। আচ্ছা, এই যে এসআইআর এর পরে এই ভোট, এতে কতটা মানুষ সাপারার হয়েছে? দেখুন, ওটা তো ওদের ব্যাপার, ওরা কাকে কিভাবে কি কার ভুল হয়েছে সেটা তো ওরা নিজেই বিবেচনা করে দিয়েছে। এর মধ্যে আমাদের ধরুন 2-10টা সব গ্রামে গেছে ভোটার বাদ ওটা বিবেচনা করে দেখবেন কমিশনার কি করা যায়। আমরা এটা নিয়ে ক্ষোভ আছে আপনাদের? না, ক্ষোভ এবারে আমরা এখানকার বাসিন্দার, আমাদের কাগজপত্র আছে, হয়তো কারো ভুল আছে, তাদের ভুল হয়েছে, একেবারে যাদের ভুল আছে তাদের সংশোধনের বিষয় আছে। আর এখনো পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত 62% ভোট পড়েছে প্রায় গোটা রাজ্যে, এবং সেখানে তামিলনাড়ুতে 58% ভোট পড়েছে। স্বাভাবিকভাবেই এই তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের ভোট কিন্তু পাখির চোখের মতো দেখছেন রাজনীতিটা। আজকের দিনে যেহেতু প্রথম দফার ভোট চলছে, তার মধ্যে কিন্তু মোদী এবং শাহ দুজনের কিন্তু মেধা সফল রয়েছে। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরও কিন্তু মেগা প্রচার রয়েছে আজকে দিনভর জুড়ে। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। পদত্যাগ করেছেন নেপালের জেনজি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সম্প্রতি অর্থ পাচারের অভিযোগে তদন্তাধীন এক ব্যবসায়ীর সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ ঘিরে শুরু হয় বিতর্ক। সেই বিতর্কের জেরেই শেষ পর্যন্ত পদ ছাড়লেন সুদান গুরুং। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিতের জন্যই পদ ছাড়ছেন বলে পোস্টে জানান তিনি। এর আগে 9 এপ্রিল নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।